3 দিনে 24 লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার। বন্দরে জাহাজ জট, এমন কর্মসূচিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চালকদের ডোপ টেস্টের পরামর্শ প্রধানমন্ত্রীর। নিরাপদ সড়ক দিবসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান। ভুয়া অনুমোদন দেখিয়ে গোয়েন্দা সংস্থাকেও নাকানি চুবানি খাওয়ালো ইউনানি কারখানা। র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, মালিক সহ 4 জনকে কারাদণ্ড। বর্ষার আবাহনে মহাষষ্ঠী উদযাপন, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতিতে নেই দর্শনার্থীদের ভিড়। তিন দিনে 24 লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেন নৌযান শ্রমিকরা। বিকেলে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিকপক্ষের সঙ্গে নৌযান শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে এ ঘোষণা দেন নেতারা। এদিকে ধর্মঘটের কারণে বন্দরে সৃষ্টি হয়েছে জাহাজ জট। বহির্নোঙরে প্রায় 12 লাখ টন পণ্য নিয়ে 45টি বিদেশি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। করোনাকালীন চূড়ান্ত সময়েও এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, কিন্তু সংকট কাটিয়ে ওঠার কঠিন সময়ে নৌযান শ্রমিকদের ধর্মঘটে বিপর্যয়ের মুখে পড়ে দেশের আমদানি খাত। বহির্নোঙরে শত শত মাদার ভেসেল ও লাইটারের জাহাজ পণ্য খালাস করতে না পারায় 3 দিনে জরিমানা হয়েছে 24 লাখ মার্কিন ডলারের বেশি। এই টাকাটা কে দিবে? আলটিমেটলি এটা তো আমাদের সাধারণ জনগণের থেকে টাকাগুলা চলে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে মানুষ যখন জীবন এবং জীবিকার যুদ্ধে মানুষ লিপ্ত, তখন কেন এরকম একটা স্ট্রাইক সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো সাপোর্ট কেন, এটা দেখা দরকার। অবশেষে মালিক পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মবিরতি থেকে সরে এলেন নৌযান শ্রমিকরা। এই যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, এই বিষয়টি আমরা দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে যেন আমরা সুন্দর পরিবেশ তৈরি করে আমাদের দাবি দেওয়াগুলো আনতে পারি, এরকম আলোচনায় বসে এই মত ব্যক্ত করে আমাদের কর্মসূচি আমরা স্থগিত করছি। যতটুকু আমাদের প্রয়োজনের জন্য আমরা সময় নষ্ট করেছি, তার চেয়ে দ্বিগুণ উৎসাহে যাতে আমরা শিল্পকে অগ্রসর করতে পারি। খাদ্য ভাতার চুক্তির মাধ্যমে ধর্মঘটের অবসান হলো, ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিচ্ছেন, তো আমি সুস্বাগতম জানাচ্ছি। 11 দফা দাবিতে সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করেন নৌযান শ্রমিকরা। সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাটে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কমল। ধন্যবাদ রাব্বি। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে কিন্তু চট্টগ্রাম বন্দর এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না, পুরোদমে বন্দর সচল ছিল এবং দেশের অর্থনীতিকে তারা সচল রেখেছিল। কারণ জানেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। দেশের অর্থনীতির মূল প্রবাহ কিন্তু এই বন্দর, যে কারণে এই বন্দরকে সচল রাখা হয়েছিল। কিন্তু করোনাকালীন সংকট কাটিয়ে যখন বন্দরে আবার সচল হয়েছে, পুরোদম চলছিল, ঠিক তখন এই নৌযান শ্রমিকদের ধর্মঘটের কবলে পড়ে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। কারণ বন্দরে আবার জাহাজ জটের একটা সংখ্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বহির্নোঙরে। কারণ গত 3 দিন ধরে 45টি জাহাজ প্রায় 12 লাখ মেট্রিক টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। তারা পণ্য খালাস করতে পারছিল না, কারণ লাইটার শ্রমিকদের ধর্মঘটের কারণে। এমনকি চট্টগ্রাম বন্দরে যে ঘাটগুলো রয়েছে 17টি ঘাট, সেই 17টি ঘাটও কিন্তু 300-র বেশি পণ্যবাহী লাইটার জাহাজ অপেক্ষা করছে। 3 দিন ধরে তারা পণ্য আনলোড করতে পারেনি। এবং এখনও কিন্তু যেহেতু ধর্মঘট প্রত্যাহার হয়েছে, সকাল 8টার পালা থেকে হয়তো এইসব পণ্য আনলোড হবে এবং বন্দরে বহির্নোঙরে যেসব মাদার ভেসেলের পাশে লাইটার জাহাজের অবস্থান আছে, সেখানে তো তারা আনলোড করতে পারবে এবং দেশের যে বিভিন্ন নদী বন্দর এবং ঘাটগুলো রয়েছে সেখানেও তারা পণ্য পাঠাতে পারবে। কিন্তু আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরটি নির্ধারিত সময় আছে 72 ঘন্টার বেশি যদি একদিনে কোনো বিদেশি জাহাজ অবস্থান করে, তাহলে তাকে 10 থেকে 15,000 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, জরিমানা গুনতে হবে। এই টাকা পরিশোধ করবে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা, এবং সে টাকা তারা তুলে নেবে ভোক্তা পর্যায়ে। যেমন গত 3 দিন ধরে যেহেতু 45টি জাহাজ অবস্থান করছিল এবং সেখানে কিন্তু প্রায় 24 লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে, এমনটি জানিয়েছেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শফিকুল ইসলাম জুয়েল। তিনি বলেছেন এই টাকা তাদেরকে কিন্তু পরিশোধ করতে হবে। এবং আরেকটি
বিষয়। যদি এইভাবে ধর্মঘট চলে তাহলে বিদেশি জাহাজ মালিকরা হয়তো বা চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে তারা অস্বীকৃতি জানাবে, এমনটি আশঙ্কা করেছিলেন তিনি। কারণ পৃথিবীর কোনো বন্দরে এই ধরনের ধর্মঘট হয় না, শুধুমাত্র চট্টগ্রাম বন্দর ছাড়া। তো রাব্বি, এখন পর্যন্ত আমার কাছে ছিল ধর্মঘট প্রত্যাহার হচ্ছে, সকাল 8টার পাড়া থেকে আবারও পণ্য লোড আনলোড চলবে, তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এবার অন্য প্রসঙ্গ। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে 2 তরুণকে গ্রেফতারের ঘটনায় হাইকোর্টে ক্ষমা চাইল পুলিশ। আর অপরাধ না করেও গ্রেফতার 2 জন কিভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় গ্রেফতার দুর্জয়কে জামিন আর জীবনকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে এসে নিজের বেঁচে থাকার প্রমাণ দিলেন চট্টগ্রামের দিলীপ রায়, যাকে হত্যার অপরাধে দিলীপের পূর্ব পরিচিত 2 তরুণ জীবন ও দুর্জয়কে 2019 সালের 25 এপ্রিল গ্রেফতার করে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ। 2 তরুণের কাছ থেকে নেওয়া হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও। আপনাকেই তো মারার অভিযোগ নাকি? না, ওরা মানে কি একসাথে কাজ করতাম, তারপরে আমাকে বলছে দিলীপ দা, আমাকে দাদা বলতো। এরপরে আমি যখন বাসায় চলে যাই, এরা কি করছে না করছে সেটা বলতে পারবো না। এরপর নাকি পুলিশে ধরছে, এরা মানে কি নাম বলছে যে আমাকে মারছে বলে। পুলিশের ভয়ভীতি আর নির্যাতনের মুখেই দিলীপকে হত্যা না করেও স্বীকারোক্তি দেন বলে হাইকোর্টকে জানান 2 তরুণ জীবন ও দুর্জয়। কিছু সাদা পোশাকধারে আসি চিনজি করে হ্যান্ডকাপ করে নিয়ে তুলে গেছে। আমার ছেলেরে 4 দিন পর্যন্ত ওরা টপসারিং করছে। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে হাইকোর্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুজ্জামানকে প্রশ্ন করেন, পুলিশের এত বড় ভুল কিভাবে হলো। বেলের জন্য যে এসেছে দুর্জয় আচার্যের বেলটা রুটে অ্যাবসলিউট করে তাকে বেল দিয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিটাগংকে একটা নির্দেশনা দিয়েছে যে টোটাল সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে টোটাল জিনিসটাকে উনি ইনকোয়ারি করে একটা রিপোর্ট তৈরি করবেন। এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্তে ভুল হওয়াতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে পুলিশ। আমরা আদালতে আইনসঙ্গতভাবে যেসব কার্যটি আমরা এই মামলা তদন্তকালে পরিচালনা করেছি সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কের নিরাপত্তায় সবাইকে নাগরিক সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে মহাসড়কে চালকরা মাদকাসক্ত কিনা তার জন্য ডোপ টেস্টের ব্যবস্থার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সুবিধার জন্য সম্পদ গড়ে আর বিএনপি তা ধ্বংস করে। সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়নে দেশের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। মহাসড়কে মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনের নির্মাণ দুর্ঘটনা রোধে অনেকটা কাজে দিলেও এখনও দেশব্যাপী 144টি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট রয়েছে। অবকাঠামোগত পরিবর্তন ঘটলেও নিরাপত্তার ইস্যুতে এখনও বড় চ্যালেঞ্জ মহাসড়কের শৃঙ্খলা রক্ষা। জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে এই বিষয়গুলি জোরে সোরে উঠে এসেছে দেশের নীতি নির্ধারকদের বক্তব্যে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল পরিসরে গণভবন থেকে এবছর দিবসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন। সড়ক ও যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি জানান, প্রতিহিংসার রাজনীতিতে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে উন্নয়ন থামানোর চেষ্টা করেছিল বিএনপি। তাদের অগ্নিসন্ত্রাসের কারণে প্রায় 600 বিআরটিসি বাস, প্রায় 3,000-3,500 গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল। আমরা কষ্ট করে কিনে নিয়ে আসি মানুষের সুবিধার জন্য, আর তারা ধ্বংস করে আন্দোলনের জন্য। সড়কগুলোর নিরাপত্তায় কিছু জায়গায় নকশা পরিবর্তন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেক চালককে পরীক্ষা করা হবে তারা মাদকাসক্ত কিনা। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারে এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কেউ যদি স্পিড ক্রস করে সাথে সাথে তার ফাইন হবে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে অন্তত কাপড়ের মাস্ক পরার বিষয়ে জোর অনুরোধ করেন সরকার প্রধান। মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায় বা যে এবং সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। আমি নিজে ওটা শুরু করে দিয়েছি, নিজে এখন কাপড়টাই পরা শুরু করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জন মারা গেছেন।
নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৬ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৯৪,৮২৭ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৫৮ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২,২১,৩৬৯ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৬৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৯৪,৮২৭ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,৭৪৭ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,১০,৫৩২ জন। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে ৩,৫০০ টাকা। এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে হিউম্যান ট্রায়ালের আগেই ২০ লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল। করোনার ভ্যাকসিন আবিষ্কারে নিজেদের সফল দাবি করার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি গ্লোব বায়োটেকে। নেপালের অ্যাম্বাসেডর ডাক্তার বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী। Really very much satisfied that very minutely and without leaving any false technology or any wrongdoings, avoiding all the things and having taken the serious most precautions for this producing this vaccine. গ্লোব জানায়, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের ২০ লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করেছে নেপালের আনমোল ফার্মাসিউটিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই, এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের ৪-৫টা কোম্পানি আছে অলরেডি। গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই রপ্তানি করা হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে বলে জানান তিনি। অবশ্যই বাংলাদেশকে স্যাটিসফাইড করে বাইরে দিব। ওগুলো থেকে এই ভ্যাকসিনগুলো অনেক অনেক টাইমস নিরাপদটা মানুষ চায়। তো এই ক্ষেত্রে আপনার আমেরিকান ভ্যাকসিন, আমেরিকান মডার্নাটা খুব সম্ভবত $50 না $60 ওরা নির্ধারণ করছে। হয়তো আমাদের হয়তো আরও $20-30 কম হইতে পারে, এইরকম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দিবে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল। শুক্রবারের পরিবর্তে খেলা শুরু হবে রোববার দুপুর 1:30টায়। ভুয়া অনুমোদন দেখিয়ে গোয়েন্দা সংস্থাকে নাকানি চুবানি খাওয়ালো ইউনানি কারখানা। রাজধানী তুরাগ থানাধীন বামনাট্টেক এলাকায় অভিযান চলে কারখানাটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল ওষুধ। ঝকঝকে তকতকে প্যাকেটে করে প্রতিদিনই এমন নকল যৌনশক্তিবর্ধক ওষুধ যাচ্ছিল সারা দেশের বাজারে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ নামের ইউনানি ওষুধ কোম্পানির বৈধতা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই সন্দেহ জাগে গোয়েন্দা সংস্থার। কিন্তু যতবারই তারা চ্যালেঞ্জ করেছে, বিপরীতে কোম্পানির মালিক সবকিছুর নথিপত্র হাজির করেছেন তাদের সামনে। শেষমেশ ওষুধ প্রশাসনে খোঁজ নিয়ে তারা জানতে পারেন ওই নামে কোনো কোম্পানিকে লাইসেন্সই দেওয়া হয়নি। কোম্পানির মালিক যে নথিগুলো উপস্থাপন করেছেন তার সবগুলোই জাল। এরপরই বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম। আটক করা হয় কোম্পানির মালিক সহ 4 জনকে। দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। ড্রাগ আইন 1940-এর বিভিন্ন ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে এখানে যে ফ্যাক্টরির যে মালিক আছে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জন মার্কেটিং ম্যানেজারকে যথাক্রমে 3 মাস এবং 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে কোম্পানিটির 2টি কারখানায় সিলগালা করে দেওয়া হয়। আটক হওয়ার পর কোম্পানির মালিক দোষ স্বীকার করেন যে এটা আমার ভুল হয়ে গেছে, যে সম্পূর্ণ কাগজগুলো পেপারসগুলো ওকে না করে করাটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি ভুল করছি। র্যাব জানায় কোনো অনুমতি না থাকলেও প্রায় 15 ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ নামের ভুয়া এই কোম্পানিটি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চণ্ডীঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে হয়ে গেল শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে সমবেত হন ভক্তরা।
সংক্ষিপ্ত আচারে প্রার্থনায় আরোগ্য ও শান্তি কামনা করেন তারা। মৌসুমী মৌর রিপোর্ট। শরতের সকালে শারদীয়ার আবাহন, শাঁখ ঢাক কাসর ঘণ্টার উলুধ্বনিতে আনন্দময়ীর আগমনী গান। করোনার কারণে পূজার্থীদের উপস্থিতি কম হলেও উদযাপনে ছিল না কমতি। মহাষষ্ঠীতে সাড়ম্বরে পূজিত হলেন মহামায়ার আরেক রূপ শ্রী শ্রী চণ্ডী। শুরুতে বেলতলায় ষষ্ঠী কল্পারম্ভে দেবীর অর্চনা, এরপর চণ্ডী পাঠ করে ঘটে প্রাণ সঞ্চার, ষোড়শ উপচারে বিহিত পুজো। সবশেষ ধূপ পঞ্চপ্রদীপে মঙ্গল আরতি শেষে দেবী চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রণাম করেছি, অঞ্জলি দিয়েছি, ফল দিয়েছি। দেশ থেকে যেন করোনা চলে যায়, সবার সাথে যেন দেখা করতে পারি, মানুষের কল্যাণের জন্য সবকিছু যেন হয়, আমরা যেন সে ঠিকঠাক ভাবে বাঁচতে পারি। সামনের বছরটা যেন আমরা সেবা আরো বেশি আনন্দ নিয়ে উদযাপন নিয়ে করতে পারি তোমার পূজাটা। বিশেষ প্রার্থনা তো অবশ্যই করা হয়েছে আমাদের রোগ মুক্তি কামনায়। আমরা যেন আমাদের দেশের লোক, সারা পৃথিবীর লোকই অসুস্থ, সবাই যেন এর থেকে মুক্ত থাকতে পারি। ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস শেষে বেলতলা থেকে মূল মণ্ডপে প্রতিস্থাপন হবে মঙ্গল ঘট। মঙ্গল ঘটে প্রাণ প্রতিষ্ঠা পেল দেবী দুর্গার আরেক রূপ মা চণ্ডীর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দূরে যাবে দুঃখ, জরা আর ব্যাধি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীর তীরে ভোরেই জমে ওঠে মাছের পাইকারি বাজার। রাতভর জেলেদের জালে ধরা পড়া বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয় এ বাজারে। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ভোরের আলো ফোটার সাথে সাথে শত শত ক্রেতা মাছ কিনতে ছুটে আসেন টাঙ্গাইলে যমুনা নদীর তীরে গোবিন্দাসী মাছ বাজারে। জেলেরাও সারা রাত নদীতে মাছ ধরে ছুটে আসেন নৌকা নিয়ে। জেলেদের নৌকা ঘাটে ভিড়লেই শুরু হয় দরদামের হাঁকডাক। যে দাম বেশি বলবে সেই নিতে পারবে পছন্দের মাছ। মাছের সরবরাহ অনেক বেশি থাকায় দাম অনেকটাই কম। এখানে বোয়াল, চিতল, চিংড়ি সহ ছোট বড় সব ধরনের নদীর মাছ ওঠে। তাজা মাছ নদী থেকে ধরে আনলো, কিনতে খুব আনন্দ লাগে। সীমিত মূল্যে মাছ খুব সুস্বাদু শুনছি, এজন্য মাছ কেনার জন্য আসছি এখানে। ব্যবসায়ীরা জানান অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মাছ বাজারে সরবরাহ হচ্ছে। আর বোয়াল, চিংড়ি, ইঠা এগুলা মাছের মোটামুটি এখন দাম কমে আছে। অনেক দূর থেকে আসে লোকজন, আসে মাছ, সব মাছই পান যায় কম বেশি। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি জানান দীর্ঘদিনের পুরনো এই মাছের বাজারটি আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বাজার অনেকটা ভাঙে যাওয়ার কারণে আমাদের রাস্তার উপর বাজার করতে হইতেছে। এটা সরকার এবং প্রশাসন যদি একটা ব্যবস্থা নেয় যে আমাদেরকে স্থায়ী একটা বাজার করে দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। শতাধিক জেলে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এই বাজারে বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ টাকার মাছ বেচাকেনা হয় এখানে। সময় সংবাদ, টাঙ্গাইল। বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল। শুক্রবারের পরিবর্তে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটির সময়ও এসেছে পরিবর্তন। আধ ঘন্টা এগিয়ে সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 1:30টায়। আজ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচেও একাধিকবার বৃষ্টির কারণে খেলা স্থগিত হয়েছে। এমনকি প্রেসিডেন্টস কাপে কার্টেল ওভারে ম্যাচও গড়িয়েছে। পূর্বে নির্ধারিত ছিল শুক্রবার দুপুর 2টায় অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল, কিন্তু এদিন আবহাওয়া অফিস জানিয়েছে দিনভর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আয়োজক বিসিবি 2 দিন পিছিয়ে রোববার ফাইনাল নির্ধারণ করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। না, আমি করি নাই। জীবিতকে মৃত দেখিয়ে চট্টগ্রামে 2 তরুণকে গ্রেফতারের ঘটনায় পুলিশের ক্ষমা প্রার্থনা। অপরাধ না করেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাইকোর্টের বিস্ময়। 3 দিনে 24 লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার, বন্দরে জাহাজ জট। এমন কর্মসূচিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এবং দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চালকদের ডোপ টেস্টের পরামর্শ প্রধানমন্ত্রীর। নিরাপদ সড়ক দিবসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।